সো ব্রাজিল ডিক্লেয়ার করছে তাদের ২৬ জনের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট নেইমার জুনিয়রকে দলে ইনক্লুড করা হয়েছে। সো লেটস টক আউট ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবার ওয়ার্ল্ড কাপে তারা কেমন করতে পারে, তারা কি বিশ্বকাপ জিততে পারে, লেটস ফাইন্ড আউট। সো একটা বেসিক ওভারভিউ দেই দলটার উপরে। সো প্রথমেই গোলকিপার পজিশন, এটা দেখে মনে হচ্ছে ভেরি গুড অ্যান্ড স্ট্রং। এরপর সেন্টার ব্যাক পজিশন, এটা মোটামুটি ডিসেন্ট, নট ব্যাড। বাট ফুলব্যাক পজিশনটা অত্যন্ত দুর্বল, মনে হচ্ছে ব্রাজিলের সবচেয়ে উইক পয়েন্ট হচ্ছে এই ফুলব্যাক পজিশনটাই। মিডফিল্ড ওকেই, চালানোর মতো চালানো যাবে আই গেস। অ্যান্ড ফাইনালি দ্য ফরওয়ার্ড লাইন ইজ ভেরি ভেরি গুড অ্যান্ড স্ট্রং, যেটা ব্রাজিল বরাবর সবসময়ই স্ট্রং থাকে। সো এবার আমরা একটু দেখার চেষ্টা করবো অ্যাঞ্চেলোত্তি এই দলটাকে নিয়ে আসলে কী করতে পারে। লাস্ট কয়েকটা ব্রাজিলের ম্যাচ যদি আমরা লক্ষ্য করি, তাহলে কার্লো অ্যাঞ্চেলোত্তি বেশ কয়েকটা ফরমেশন ইউজ করছে দলটাকে একটা ফিক্স পজিশনে নিয়ে আসার জন্য। জাপানের সাথে 4-3-3, ফ্রান্স এবং তিউনিশিয়ার সাথে 4-2-2-2, আর সর্বশেষ ক্রোয়েশিয়ার সাথে 4-4-2, যেটা ট্রানজিশনে আবার 4-3-3-তে চলে যায়। এর মধ্যে ক্রোয়েশিয়ার সাথে 4-4-2 খুব সুন্দরভাবে কাজ করে অ্যাঞ্চেলোত্তির, যেখানে ডিফেন্সে যতটা ব্যালেন্স ছিল অ্যাটাকেও সেরকম থ্রেট ক্রিয়েট হচ্ছিল। আর ব্রাজিল শেষ পর্যন্ত ম্যাচটা 3-1 জিতে নেই। সো আমার পার্সোনালি ধারণা কার্লো অ্যাঞ্চেলোত্তি বিশ্বকাপেও তার ক্লাসিক দুইজন সেন্টার ফরওয়ার্ড সহ 4-4-2 অথবা 4-3-1-2 ফরমেশনটা ইউজ করবে, যেখানে ব্রাজিল ডিফেন্স থেকে ফার্স্ট কাউন্টার অ্যাটাক দেওয়ার ট্রাই করবে। আর এই ফরমেশনটার কথাই আমি বলতেছি, কারণ তুমি যদি মাদ্রিদের রিসেন্ট টাইমে কার্লো অ্যাঞ্চেলোত্তির যে সাকসেস পাইছে এটার ম্যাচগুলো দেখো, তাহলে সামনে রদ্রিগো, ভিনিসিয়াস, আর পেছনে আজ নাম্বার 10 জুড বেলিংহাম। আর এবার যদি আমি ব্রাজিলের স্কোয়াডের দিকে তাকাই, তাহলে অ্যাঞ্চেলোত্তি যদি তার ফরওয়ার্ড লাইনে এন্ড্রিক ভিনিসিয়াস বা ভিনিসিয়াস কুনিয়াকে খেলায়, তাহলে পেছনে অ্যাজ এ নাম্বার 10 সে ইউজ করতে পারবে লুকাস পাকেতাকে। আর আমার মনে হয় এই জন্যই লুকাস পাকেতাকে সে দলে নিচ্ছে। অ্যান্ড ইফ ইউ সি, লুকাস পাকেতা আর জুড বেলিংহাম অনেকটা সিমিলার টাইপ প্লেয়ার এই পজিশনের জন্য। আর ডিপ মিডে ক্যাসেমেরো অ্যাজ এ অ্যাঙ্করম্যান আর ব্রুনো গিমেরাস অ্যাজ এ বক্স টু বক্স উইল বি পারফেক্ট ব্যালেন্স। আর কার্লো অ্যাঞ্চেলোত্তি যদি 4-3-3-তে শিফট করে, তাহলে এক পাশে রাফিনা আর আরেক পাশের উইংয়ে মার্টিনেলি বা ভিনিসিয়াসকে দিয়েও খুব সুন্দর চালাতে পারবে। এবার ইগোর থিয়াগোর দিকে একটু নজর দেওয়া যাক। এই দলে বেঞ্চ থেকে বা স্টার্টিং লাইন আপে খুব সুন্দর একটা ইম্প্যাক্ট রাখতে পারে। তুমি যদি মাদ্রিদে কার্লো অ্যাঞ্চেলোত্তি যেভাবে হসলুকে ইউজ করছিল এটা যদি একটু খেয়াল করো, তাহলে তুমি বুঝতে পারবে যে এই দলে ইগর থিয়াগোর গুরুত্ব আসলে কতটা বেশি। টার্গেটম্যান হিসেবে সে লো ব্লক ডিফেন্স ব্রেক করতে অনেক ইম্প্যাক্টফুল একটা রোল প্লে করতে পারে। সো গাইস, এবার একটু নেইমার ইস্যুতে কথা বলি। সো নেইমারের প্রথম কথাটা হচ্ছে যে সে যতটা না নিজের যোগ্যতায় এই দলে আসছে, তার চেয়েও বেশি ইম্প্যাক্ট রাখছে তার ফ্যানেরা। ব্রাজিলের যে পরিস্থিতি বা যে অবস্থা ছিল, যদি কার্লো অ্যাঞ্চেলোত্তি নেইমারকে না নিত, তাহলে ব্রাজিলের রাস্তাঘাটই বন্ধ হয়ে যেত। সো এই পরিস্থিতি ট্যাকেল করার জন্যই আমার মনে হয়েছে যে কার্লো অ্যাঞ্চেলোত্তি নেইমারকে রাখছে এই দলে। তুমি আমার গালি দাও আর যাই দাও, আমি আসলে ইমোশনাল কথা বলতে পারি না, যেটা রিয়েলিটি ওটাই আমি বলতেছি এখানে। আসলে নেইমারের বর্তমান যে অবস্থা আর ব্রাজিল টিমের যে সিচুয়েশন, আসলে নেইমারকে খেলানোর মতো কোনো জায়গায় ছিল না সেন্টার ফরওয়ার্ড আর সেকেন্ড স্ট্রাইকার ছাড়া। সো এখানে সেন্টার ফরওয়ার্ড পজিশনে এই জন্যই জোয়াও পেদ্রোর মতো একটা ইনফর্ম স্ট্রাইকারের পজিশন চলে গেছে, সেখানে নেইমারকে ইনক্লুড করা হয়েছে। আর তুমি যদি এটা জোয়াও পেদ্রোর দিক থেকে খেয়াল করো, তাহলে এটা তার প্রতি অনেকটাই আনইথিক্যাল এবং অনেকটাই অন্যায় হয়েছে। কারণ একটা প্লেয়ার সিজনে প্রায় 30টা গোলের কন্ট্রিবিউশন রাখতেছে, স্টিল ওয়ার্ল্ড কাপে যাইতে পারতেছে না। আর নেইমারের বর্তমান যে অবস্থা, এটার জন্য আসলে সে নিজে দায়ী। আর আমি অনেকবারই পোস্ট করে বলছিলাম যে নেইমার লাস্ট প্রপার ফুটবলটা খেলছিল এগেনস্ট বায়ার্ন মিউনিক 2021-এ। আসলে একজন অ্যাথলেটের লাইফে ডিসিপ্লিনটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন নেইমার দেখবা যে 2021-এর পর থেকে কখনো গেম স্ট্রিম করতেছে অনলাইনে, এই পার্টিতে যাইতেছে, এই নাইট ক্লাবে যাইতেছে, লাইফটাকে এনজয় করতেছে, এভাবে চলতেছে। ফিটনেস আর বডি শেপটা এতটা বাজে হয়েছে মাঝখানে যে কয়েকটা বড় ইঞ্জুরিতে পড়ে গেছে। একজন অ্যাথলেটের যে লাইফস্টাইল, তার ডিসিপ্লিন মেনটেন করা, তার ফিটনেস ঠিক রাখা এবং প্রপারলি সব কিছু মেনটেন করা, এটা থেকে সে কমপ্লিটলি বের হয়ে গেছিলো। তুমি যদি 38 বছরের কারেন্ট মেসি আর বর্তমান নেইমারকে মিলাইতে যাও, তাহলে দেখবা যে মেসি অনেক অ্যাক্টিভ আর ফিট লাগতেছে নেইমারের চেয়ে। আর এটা আসলে এমনি এমনি হয় না, এটা মেসির ডিসিপ্লিন, ওয়ার্ক এথিক্স আরও অনেক কিছু বিষয় মেনটেন করার পরেই আসছে। অ্যান্ড এটা মেসির 6 নম্বর বিশ্বকাপ। সো এই জন্য নেইমারকে আমি স্টার্টিং একাদশে দেখতেছি না, বাট নেইমার যে লেভেলের ট্যালেন্টেড প্লেয়ার, সে যদি 20 মিনিটও ম্যাচে খেলে, তাহলে ম্যাচের রেজাল্ট পরিবর্তন করে দিতে পারে, সেই অ্যাবিলিটি তার আছে, এটা আমি মানি। সো আমার ফাইনাল স্টেটমেন্ট ব্রাজিলের এই দলটাকে নিয়ে, আমি এই দলটাকে ডার্ক হর্স ক্যাটাগরিতে রাখতেছি, যেখানে আমি এক্সপেক্ট করতেছি তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত হয়তো যাবে। বাট যেহেতু ডার্ক হর্স বলা যায় না, কারণ কার্লো অ্যাঞ্চেলোত্তি তো চোখ এরকম করলেই মানে রেজাল্ট চেঞ্জ হয়ে যায় ম্যাচের। সো বলা যায় না দলটা ফাইনালেও চলে যেতে পারে। দ্যাট ইজ দ্য ফাইনাল স্টেটমেন্ট, যে ডার্ক হর্স ক্যাটাগরি, দে ক্যান বি ইজিলি go to quarter final.